15 দিন পার হয়ে গেল তিলোত্তমার ধর্ষণ খুনের ঘটনার ঠিক 15টা দিন কিন্তু অলরেডি পার। এতদিন পরে টনক নড়ছে পুলিশ এবং প্রশাসনের। আরজি করের ঘটনা থেকে শিক্ষা নিয়ে 18 দফা নির্দেশিকা জারি করলো রাজ্য পুলিশ। অপরাধের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে অভিযোগ দায়ের করা এবং অভিযোগ করার মতো কাউকে পাওয়া না গেলে প্রয়োজনে শতপ্রণোদিত এফআইআর করার মতো নির্দেশিকা জারি করা হলো। UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. তিলোত্তমা কাণ্ডে তথ্য প্রমাণের লোপাটের অভিযোগ উঠেছে বারবার এবং সেই ঘটনা থেকেই শিক্ষা নিয়ে ঘটনাস্থল টেপ দিয়ে ঘিরে সংরক্ষণ করার নির্দেশিকা জারি করা হলো। পরিবারকে সঠিক তথ্য দেওয়া থেকে শুরু করে সোশ্যাল মিডিয়াতেও নজরদারি বাড়ানোর নির্দেশ রাজ্য পুলিশের। আর সব স্তরের পুলিশ কর্মীদের এই বিষয় নিয়ে সচেতন করার নির্দেশ জোনাল এডিজি বা আইজি পদমর্যাদার অফিসারদের। অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা অরিন্দম আচার্য তিনি এ বিষয়ে কি বলছেন শোনাবো। মানুষ যদি আজকে এই প্রশ্নটা করে যে যেখানে ইস্টবেঙ্গল মোহনবাগান মহামেডান স্পোর্টিং এর 40,000 মানুষকে আজকে আটকাতে পারলো, তাদের অ্যারেস্ট করতে পারলো, তাহলে আরজি করে 14 তারিখে যে এত মাত্র 150 থেকে 200 যেটা হাইকোর্ট বলেছে সেখানে কোনো ইনফরমেশন পেল না, সেখানে কোনো র্যাপিড অ্যাকশন ফোর্স ছিল না, সেখানে কোনো আইবি ডিআইবি রিপোর্ট ছিল না, তাদের কোনো ইনফরমেশন ছিল না। এখন প্রশ্ন হচ্ছে নতুন নতুন যেগুলো করা হচ্ছে সেগুলো প্রয়োজনের জন্যই করা হচ্ছে, কিন্তু সেটা মানুষ কতটা পরিষেবা পাবে প্রিভিয়াস যেগুলো হয়েছে সেটাই হচ্ছে প্রশ্ন। যদি পায় তাহলে খুব ভালো, আর যদি না পায় তাদের মধ্যে আবার নতুন একটা প্রশ্ন দেখা যাবে। তিলোত্তমা কাণ্ডের পর রাতের নিরাপত্তায় আরো জোর দেওয়া হলো। রাতের শহরে নজরদারি বাড়াতে তৎপর লালবাজার। বাড়তি সতর্কতা কলকাতা ট্রাফিক পুলিশের। নজরদারি বাড়াতে সমস্ত ট্রাফিক গার্ডের নির্দেশ দেওয়া হলো। রাতের ডিউটিতে জোর দিতে হবে টহলদারিতে। নাকা পয়েন্টগুলিতে আরো নজরদারির নির্দেশ দেওয়া হলো। পাশাপাশি বেপরোয়া ড্রাইভিং, ওভারটেক রুখতে কড়া পদক্ষেপ। হেলমেটহীন বাইক আরোহীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা। ট্রাফিক গার্ড লাগোয়া হাসপাতাল, হস্টেলে বাড়তি নজরদারি। আরো জোর দিতে হবে মহিলা এবং শিশুদের সুরক্ষাতে। পাশাপাশি আরজি করের পর এবার বারাসাত মেডিকেলে বিক্ষোভের মুখে সুরিতা পাল। কলেজের অধ্যক্ষকে গো ব্যাক স্লোগান দেওয়া হলো। বিক্ষোভকারীরা হাসপাতালে ঢোকার চেষ্টা করলে পুলিশ আটকে দেয় তাদেরকে। বিক্ষোভকারীদের অভিযোগ যে সুরিতা পাল একজন দুর্নীতিগ্রস্ত। বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি দীপঙ্কর দাস রয়েছেন আমাদের সঙ্গে। দীপঙ্কর, আরজি করের পর এবার বারাসাত মেডিকেলে গেলেন সুরিতা পাল এবং সেখানেও বিক্ষোভের মুখে পড়লেন, কি ঘটলো? দেখো, সুরিতা পাল আজকে যে সময় ঢুকবেন তার আগে বিক্ষোভকারীরা চাইছিলেন তার গাড়িকে কেন্দ্র করে গাড়ি আটকে বিক্ষোভ করবেন। সেই কারণে বিক্ষোভকারীরা হাসপাতালের ভেতর দিয়ে যখন ঢুকে মেডিকেল কলেজের সামনে একাডেমি বিল্ডিং এর কাছে যেতে যাচ্ছিলেন, তার মাঝপথে এমার্জেন্সি গেটের সামনেই পুলিশের দ্বারা আটকে দেয় এবং পুলিশ আটকে দেওয়ার পর তাদের সঙ্গে পুলিশের একটা তর্কাতর্কি হয় এবং পরবর্তীতে তারা সুরিতা পালের বিরুদ্ধে স্লোগান দিতে দিতে বাইরে চলে আসেন। হাসপাতালের মূল গেটে নিয়ে এসে পুলিশ তাদেরকে বার করে দেয়, কারণ বাইরের নাগরিক সমাজের হাসপাতালে ঢুকে আন্দোলন করার কোনো অনুমতি তাদের কাছে ছিল না। কিন্তু তাদের যেটা বক্তব্য যে সুরিতা পাল আসলে একজন দুর্নীতিগ্রস্ত মানুষ এবং সেই কারণে তারা চান না বারাসাত মেডিকেল কলেজে এরকম একজন দুর্নীতিগ্রস্ত মানুষ প্রিন্সিপালের কাজ করুক, এইভাবে তারা চান না, তার বিরুদ্ধেই তারা সেই কারণে প্রতিবাদ করছিল। প্রসঙ্গত এই ঘটনা ঘটে যাওয়ার পর সুরিতা পাল আসেন এবং তিনি কিন্তু 11টার পরে আজকে তার নির্দিষ্ট যে চেয়ার সেখানে গিয়ে তিনি বসতে পেরেছেন, আমরা এটা জানতে পারছি। তার গাড়ি আসে এবং তিনি উঠে যান। ফলত আন্দোলন যে সময়ে তারা করতে যাচ্ছিলেন গাড়িকে কেন্দ্র করে, তার আগেই আন্দোলন যেহেতু পুলিশ আটকে দিয়েছে সেই কারণে কিন্তু সুরিতা পালের গাড়িকে কেন্দ্র করে কোনো আন্দোলন তারা করতে পারেননি। তারা হাসপাতালের এমার্জেন্সি গেট পর্যন্ত এসেছিলেন, সেখান থেকে পুলিশ তাদেরকে বার করে দেয় এবং তারা বেরিয়ে যাওয়ার পর সুরিতা পাল তিনি তার গাড়ি নিয়ে চলে আসেন এবং তিনি তার নির্দিষ্ট চেয়ারে চলে গেছেন। বেশ, ধন্যবাদ দীপঙ্কর। স্কুলের পঠন পাঠনের সময় কোনো পড়ুয়া রাজনৈতিক কার্যকলাপে যুক্ত থাকতে পারবে না, বিজ্ঞপ্তি জারি করে নির্দেশ শিক্ষা দপ্তরের। কোনো পড়ুয়া রাজনৈতিক কার্যকলাপে অংশগ্রহণ করলে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেবে শিক্ষা দপ্তর। তবে কোনো স্কুল পড়ুয়াকে শারীরিক বা মানসিকভাবে শাস্তি দেওয়া যাবে না। তিলোত্তমার বিচারের দাবিতে পথে নামছে স্কুল পড়ুয়ারা। ঠিক তাই কি বকলমে এই নির্দেশ? প্রশ্ন শিক্ষা মহলে।
ডিআইয়ের নির্দেশিকাকে ঘিরে বিতর্কের মাঝখানে আরজিকর কাণ্ডের প্রতিবাদ মিছিল রায়গঞ্জের করোনেশন স্কুলের। গতকাল বিকেলে স্কুল চত্বর থেকে শুরু হওয়া মিছিল এমজি রোড, এনএস রোড হয়ে ঘড়ি মোড়ে রবীন্দ্র মূর্তির পাদদেশ ঘুরে ক্যাম্পাসে গিয়ে শেষ হয়। স্কুলের শিক্ষক, শিক্ষাকর্মী, অভিভাবক, প্রাক্তন এবং বর্তমান পড়ুয়ারা সকলে মিলে মিছিলে পা মেলালেন। আরজিকরের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে সরব হন মিছিলে অংশগ্রহণকারীরা। স্কুল ছুটির পরে এই আন্দোলনে ছাত্রছাত্রীরা থাকলে প্রশাসনের আপত্তি থাকার কিছু নেই বলে দাবি করেছেন প্রধান শিক্ষক। স্কুল আওয়ারের পরে যদি কোনো মিছিল মিটিং যদি সংগঠিত হয়, সেখানে মনে হয় ডিআইয়ের কতখানি এখতিয়ারের মধ্যে উনি করেছেন, ওনার ক্ষমতা বলে উনি হয়তো করেছেন। তো সেটা কিন্তু স্কুল আওয়ারের পরে কে কী করছে না করছে সেটা দেখার ডিআইয়ের এখতিয়ারের মধ্যে পড়ে বলে আমার মনে হয় না আর কি। কারণ ওটা যেটা করেছেন উনি উনার নিরিখে করেছেন, কোথার থেকে উনার হয়তো কোথাও ইনস্ট্রাকশন উনি পেয়েছেন কিনা। আমরা এখানে মেনলি এখানে স্টুডেন্টরা ছিলেন, শিক্ষক শিক্ষিকারা ছিলেন, আর স্কুলের সাথে যুক্ত বিভিন্ন মানুষেরা ছিলেন। আমরা এখানে ইউনিফর্ম পরে আসিনি, আমরা স্কুলের হয়েও আসিনি, আমরা নিজেদের বিবেকবোধ থেকে আমরা নেই, তো আমাদের উচিত এটাতে পার্টিসিপেট করা। আমরা সেই হিসাবে এসেছি, আমরা স্কুলের স্টুডেন্ট হয়ে আসি। আসলে কি বলুন তো, অনেকগুলো প্রশ্ন উঠছে যার উত্তর খুঁজে পাওয়া যাচ্ছে না। ঘটনার রাতে ঠিক কি হয়েছিল, কোথায় ছিলেন তিলোত্তমা, রাতে কোনো রোগী দেখার ক্ষেত্রে ডাক পড়েছিল তিলোত্তমার, এমন একাধিক প্রশ্ন ঘোরাফেরা করছে চারদিকে। আর আরজি করে একাধিক ব্যক্তির বয়ান, সেগুলোকে যদি পরপর রাখি তবে বেশ কিছু প্রশ্ন সামনে আসছে, সেদিকে একবার নজর রাখা যায়। ঘটনার দিন রাতে নাইট ডিউটিতে ছিলেন তিলোত্তমা, অন ডিউটি চিকিৎসক। সেদিন রাতে তার কি কোনো কারণে ডাক পড়েছিল? এই প্রশ্নের উত্তরেও তদন্তকারীদের প্রশ্নের মুখোমুখি হওয়া একাধিক ব্যক্তির বক্তব্য অনুযায়ীও বিস্ফোরক কিছু তথ্য উঠে আসছে। হাসপাতাল থেকে জানা যাচ্ছে ভোর 3টে নাগাদ এমার্জেন্সিতে সংকটজনক অবস্থায় ছিলেন এক রোগী। কর্তব্যরত হাউস স্টাফ গোলাম আজম রোগীর একটি রিপোর্ট নিয়ে 4 তলায় যান। অধ্যক্ষ শিবিরের জুনিয়র চিকিৎসকদের দাবি সেই রিপোর্ট তিলোত্তমা দেখেছিলেন। 2 জন প্রথম বর্ষের পিজিটির খোঁজ পাননি গোলাম। যদিও চেস্ট মেডিসিনের পিজিটিদের একাংশ সেই দাবি মানতে নারাজ। তাদের বক্তব্য, সন্দীপ ঘনিষ্ঠ জুনিয়র চিকিৎসকদের দাবি ভোর 4টের পর এক রোগীর শারীরিক অবস্থার অবনতি হয়। সেই সময় চেস্ট মেডিসিন বিভাগে কর্তব্যরত পিজিটিদের ডাক পড়ে। জুনিয়র চিকিৎসকদের দাবি সেমিনার রুমে ছিলেন 2য় বর্ষের পিজিটি তিলোত্তমা, স্লিপ রুমে অন্য 2 প্রথম বর্ষের পিজিটি, রেসিডেন্স রুমে ছিলেন কর্তব্যরত ইন্টার্ন। সিনিয়র পিজিটি বিশ্রাম নিচ্ছিলেন, তাই স্লিপ রুমে থাকা জুনিয়র পিজিটিদের মধ্যে একজন রোগীকে দেখে কার্ডিওলজি বিভাগে রেফার করেন। স্লিপ রুমের উল্টো দিকেই সেমিনার রুম। 3টের আগে যে এবিজি রিপোর্ট দেখানোর বিষয়টা এবং পরে যে এই বিষয় জানি না, যেটা জানি না আপনাদের সে প্রাথমিকভাবে দেখে মনে হয়নি যে এটা মার্ডার এবং ধর্ষণের ঘটনা? আমি বলে দিয়েছি, যা বলার পুলিশকেও বলেছি, প্রথমে লালবাজারে আমায় ডাকা হয়েছিল, যে বলেছি, সিবিআইকেও বলেছি। এতটা দেরি হলো কেন? সুপ্রিম কোর্টও জিজ্ঞেস করছে। আমি আর কিছু অ্যাসিস্ট্যান্ট সুপার কেন স্যার বলতে গেলেন সুসাইডের কথা? আর কিছু না, আর কিছু না, ঠিক আছে। কেন বলতে গেলেন সুসাইডের কথা? এই ঘটনাক্রমগুলো আমরাও শুনেছি। যা আমাদের দিক থেকে যা জানা ছিল, আমরা তদন্তকারী সংস্থাকে আমাদের মধ্য দিয়ে সেগুলো জানিয়েছি। সম্মিলিত একটা ড্রাফট আমরা অলরেডি তৈরি করছি। যদি ইনকোয়ারি তদন্তকারী সংস্থা চায়, আমরা সেই ড্রাফট তুলে দেবো। এখন প্রশ্ন, প্রথম বর্ষের সেই পিজিটি কে? স্লিপ রুমের উল্টো দিকেই সেমিনার রুম। সেই সময় তিলোত্তমার অবস্থান কি নজরে আসেনি জুনিয়র পিজিটির? প্রথম বর্ষের আরেক পিজিটি তখন কি করছিলেন? এ পর্যন্ত আয়া, নার্স, স্বাস্থ্যকর্মী, চিকিৎসক মিলিয়ে মোট 36 জনকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই তদন্তকারীরা। জিজ্ঞাসাবাদের তালিকায় আছেন প্রভাবশালী নির্দেশ পেয়ে সক্রিয় হওয়া সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ জুনিয়র চিকিৎসকরা। প্রশ্ন অনেক, নির্ভরযোগ্য সূত্র বলছে উত্তরও অনেক। সেই অনেক উত্তরের মধ্যে সঠিক উত্তর কোনটা সেটাই খুঁজে দেখছেন তদন্তকারীরা। ক্যামেরায় কল্যাণ মণ্ডলের সঙ্গে সৌরভ দত্ত, টিভি9 বাংলা, কলকাতা।